তানভীর আজকাল বড় হয়েছে, কলেজে পড়াশোনা করে, ও একটা বিবাহযোগ্য ছেলে। কিন্তু তানভীরকে যেদিন আমি দায়িত্ব নিয়ে সেই ছোট্ট থেকে লালন পালন করে আজ পর্যন্ত তানভীর কলেজে উঠছে, পড়াশোনা করছি, এতদিন পর্যন্ত নিয়ে বয়ে আসছি। ওর মায়ের জায়গাটা ঠিক আমি ওকে দিয়েছি। ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, আর ওর বাবা আগে পরে থেকে প্রবাসেই থাকতো। ওর মা মারা যাওয়ার পরে তানভীরের বাবা, অর্থাৎ তানভীরের বাবা সম্পর্কে আমার দেবর লাগে। তানভীরের বাবা সেই দিনে আমাকে বুঝিয়ে দিয়ে গেছিল যে, বড় ভাবি, আপনার কাছে আমার ছেলেটা বুঝিয়ে দিয়ে গেলাম, ওর মা মারা গেছে আর আমাকে প্রবাসী জীবন কাটাতে হবে, আমি বিয়ে শাদী করলাম না। আপনার কাছে আমার ছেলেটাকে বুঝিয়ে দিয়ে গেলাম, ওর মায়ের দায়িত্বটা আপনি পালন করবেন। আমি সেদিন ঠিক ওদের মায়ায় পড়ে ঠিক তানভীরের দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম। আর সেই সাথে আমার ওই দেবরটা আমার স্বামীকেও প্রবাসেই নিয়ে যায়। আমি বিয়ের ঠিক 3টা বছর স্বামীর সংসার এক লাগারই করেছিলাম। কিন্তু আমার ছোট দেবর অর্থাৎ তানভীরের বাবা যখন আমার স্বামীকেও প্রবাসে নিয়ে গেল, সেই থেকে বছরের পর বছর আজ অবধি আমি একলাই জীবনযাপন করছি এক তানভীরকে নিয়ে। আমি যেন তানভীরকে আমাদের সংসারে রাখার পরে আর একলা মনে হতো না। সেই ছোট্ট তানভীর তিলে তিলে বড় আদর যত্নে এখন অনেক বড় হয়েছে। তানভীর কলেজে পড়াশোনা করে, কিন্তু সেই তানভীরের আজকাল চলাফেরার যে ধরন, কথাবার্তা, যে সমস্ত ভঙ্গিমা, সব কিছু যেন আমাকে অবাক করে তুলছে। আমি যেন ওর প্রতিটা মুহূর্তকে ফলো করছি। মনে হয় না যেন এটা সেই আগের তানভীর, সেই ছোট্ট তানভীর। ও যেন কিছু একটা আমাকে নতুন করে বোঝাইতে চায়, বলতে চায়। আর আমি এটাও জানি যে ছেলেটা কলেজে পড়াশোনা করে তার মধ্যে দুনিয়ার আভ্যন্তরীণ সমস্ত জ্ঞান গরিমা অনেক কিছুই থাকে, যেমনটা আমাদের তানভীরের মধ্যে। কিন্তু তানভীর এটা ভালো করেই জানে আমি ওর জন্মদাত্রী মা নই, আমি ওর সম্পর্কে চাচি লাগি। ছোটবেলায় থেকে তানভীর আমাকে কখনো মা বলে ডাকতে চাইতো না। আমি ওকে কথায় কথায় হাসির রহস্যের ছলে বাধ্য করতাম যে, দেখো, তোমার মা মারা গেছে, তোমার মার এখন বেঁচে নেই, তোমার আব্বা সেও প্রবাসে থাকে, আর তোমার বড় আব্বু অর্থাৎ আমার স্বামী কথা বলতাম, সেও প্রবাসে থাকে, আমি নিঃসন্তান, আমারও ছেলে মেয়ে কিছুই হয়নি। সেই থেকে তানভীরকে বাধ্য করতাম, বোঝানোর চেষ্টা করতাম। তানভীর মাঝে মধ্যে আমাকে চাচির সম্পর্কটা বাদ দিয়ে আম্মু বলেও ডাকতো। এখনও তানভীর আমাকে মাঝে মধ্যে আন্টিও বলে, আবার আম্মুও বলে, দুটো সম্পর্কেই বলে। কিন্তু আসলে তার মনের কাছ থেকে কোন সম্পর্কটা দূরে ডাকে আমি আজও বুঝতে পারিনি। আমি কি তাহলে তানভীরের মা হতে পারিনি? যা হোক, এটা আমার কাছে একটু ভাবনার ব্যাপার ছিল। তানভীর বেশ ওর বাবার মতোই দর্শনদারি, হ্যাপি স্মার্ট একটা যুবক ছেলে, কলেজে পড়াশোনা করে। মাঝে মধ্যে আসলে তানভীরকে আমি এক্সট্রাভাবে জিজ্ঞাসা করতাম, তানভীর, তুমি তো এখন অনেক বড় হয়েছে বাবা, কলেজে পড়াশোনা করো, সেই হাঁটি হাঁটি পায়ের থেকে তোমার দায়িত্ব নিছি আমি। বছরের পর বছর, যুগের পর যুগ, তোমার বাবা আর তোমার বড় আব্বু অর্থাৎ আমার স্বামী, এই 2 ভাই মিলে প্রবাসে আছে, টাকার পিছনে ছড়ছে ওরা। তুমি সেই আমার দায়িত্বেই লালন পালন হয়ে এত বড় হয়েছ। কিন্তু আমার কথাটা আমার স্বামীও বুঝলো না, আবার তোমার বাবা সেও আমার কোনো কিছু বুঝলো না। তারা তো দায়িত্বমুক্ত হয়ে গেছে। 2 ভাই শুধু সারাটা জীবন টাকা টাকা আর টাকা, টাকার পিছনে ছুটছে। যা হোক, আক্ষেপ করে তানভীরের কাছে যখন নিজের মনের কথাগুলো শেয়ার করতাম, তানভীর তখন আমাকে মাঝে মধ্যেই বলতো, কেমন যেন উল্টাপাল্টা প্রশ্ন করতো। তানভীর বলতো, আন্টি, আপনি এরকম এত সুন্দরী একটা মেয়ে, যে সুন্দরীর তুলনা হয় না, আপনার রূপ, আপনার জীবন যৌবন সব মিলে আপনি একজন মহা সুন্দরী একটা মেয়ে, কিন্তু আপনি কতটা ধৈর্যবান হয়ে আমার বড় আব্বুর সংসারে পড়ে আছেন, আর আমাকেও সেই ছোট্টবেলা থেকে দায়িত্ব নিয়ে মানুষ করতেছেন। আজকে আমি আপনার দয়ে এত বড় হয়েছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা কখনো
মায়ের দায়িত্ব সে পালন করলো না, সে সারাটা জীবন আজ অব্দি প্রবাসেই থেকে গেল। আমি আজ কলেজে পড়াশোনা করি, অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক কিছু বুঝি, সব মিলে বাবার প্রতি অতটা মায়া আর আমার মধ্যে নেই। কারণ যে বাবা শুধু টাকাই দিল, কখনো আমার তার প্রতি যে ভালোবাসা সেটা এতটা ইয়ে করে দেখালো না। যা কিছু দেখিয়েছ সব কিছু আজকের এই পর্যন্ত অবদান শুধু তোমারই, আমার পিছনে যা কিছু আছে। তাই তোমার বড্ড মায়ায় পড়েছি। আমি তানবীরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, ভালো কথা, আমার মায়ায় পড়েছ তুমি, তুমি সম্পর্কে আমার দেবরের ছেলে, কিন্তু তোমাকে সেই ছোট্ট থেকে যেদিন তুমি মা হারা হয়েছ, আমি নিজের দায়িত্ব নিয়ে বেশ খাইয়ে পড়ে লালন পালন করে নিজের সন্তানের মতো করে আদর যত্ন দিয়ে এত বড় করেছি। এখন তো তুমি একটু আমার দেখভাল করবে। ধরো তোমার বড় আব্বুর যদি কিছু একটা হয়ে যায়, তখন আমার দায়িত্ব কে নেবে? তানভীর কথায় কথায় টাস করে বলতো, কেন? আমি আছি, আমি নেব তোমার দায়িত্ব। আমি বলতাম, এটা কি রহস্য করছো না সত্যি সত্যি? তানভীর বলে, এটা আমি রহস্য করছি না। দেখো, দুনিয়াটা খুবই কঠিন একটা জায়গা। এই যে তুমি সেই, আমি বুদ্ধের পর থেকে দেখে আসতেছি যে 1 লাখ কিসের আশায় এই জীবন যৌবন তোমার সুন্দর মুহূর্তটা দিনে দিন বিসর্জন দিচ্ছ। আমার বড় কাকু কবে বিদেশ থেকে আসবে, আর সেই প্রতীক্ষায় তুমি দিন গুনো। তোমার মতো এরকম একটা সুডল সুন্দরী যুবতী মেয়ে, যার মধ্যে জীবন যৌবনে কোনো কিছু উপরালা কম দিনে, সেই মেয়ে এই সংসারে যে এইভাবে ধৈর্য ধরে দিনের পর দিন বছরের পর বছর একের পর এক এইভাবে পড়ে আছে, আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে। তোমার কি মনের মধ্যে কোনো কিছু ইচ্ছে জাগে না? তোমার কি মন কিছু বলে না? আমি বললাম, তার মানে কি তানবীর? ইদানিং দেখছি তুমি আমাকে খুব কঠিন কঠিন প্রশ্ন করে বসো, কিন্তু বলো তো আসলে যে কি বলতে চাও তুমি? আমি কোন অসুবিধায় পড়ে আছি, আর তুমি ছেলে হয়ে এই সমস্ত প্রশ্ন করো কি করে? তুমি কি বলতে চাইছো আসলে তানবীর? তানবীর তখন আমাকে বলে, এ আর অবাক হওয়ার কি আছে? আমি এখন কলেজে পড়াশোনা করি, দুনিয়ার আভ্যন্তরীণ আদার্স জ্ঞান গরিমা আমার মধ্যে হয়েছে, আমি অনেক কিছু বুঝতে পারি। আমি কি আর তোমার সেই ছোট্ট তানবীর আছি এখন? তাছাড়া শোনো, তোমার কষ্ট দেখে আমার আর সয় না প্রাণে। আমি বললাম, তো তুমি কি করতে পারো? তুমি কর্ম করে লেখাপড়া শিখে বড় চাকরি করো, তারপরে চাকরি বাকরি করে আমাকে খাওয়াইও, আমি তখন সুখী হব। এছাড়া তুমি ছেলে হয়েই বা কি করতে পারবে আন্টির জন্য? তানভীর কথায় কথায় বলে, তুমি আমার কাছে যা আশা করবে আমি তাই তোমার পূরণ করতে পারি। আমি বললাম, তার মানে কি তানভীর? তুমি সব আশা আমার কি করে পূরণ করবে? তুমি কি বলতে চাইছো? তানভীর চুপ করে থেকে আর বলে, দেখো, তুমি এখনো অনেক বোকা আছো, কারণ এতদিন আমি এতটা বুঝিনি। কিন্তু যখন আমি তোমাকে নিয়ে ভাবনায় পড়ে যাই, তখন মনে হয় যে তুমি একটা বোকা মেয়ে। আমি তখন জিজ্ঞেস করলাম, তার মানে? আজ আমি এতটা বোকা হয়ে গেলাম, যার অবদানে তুমি এত বড় হয়েছো, লেখাপড়া করছো, সযত্নে তুমি মানুষ হয়েছো, কখনো মায়ের অভাব তুমি বুঝতে পাওনি। আর তানভীর, এসব কি বলছো তুমি? আমি কিসে এত বোকামি করলাম? আমি কি কোনো ভুল করেছি? তানভীর বলে, না, তুমি ভুল করনি, কিন্তু নিজে হাতে নিজে যত্নে গড়া তুমি যাকে মানুষের মতো মানুষ বানাচ্ছ, সেই মানুষটা যদি তোমার এখন উপকারে আসে, তাহলে তোমার লসটা, ক্ষতিটা কোথায়? আমি বললাম, না, ক্ষতির কি কোনো কারণ তো আর আমি দেখছি না, কিন্তু আসলে তুমি কিভাবে আমার হুকারে আসতে চাও বলো তো? আমি তো তোমার কথা ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বললে আমি ব্যাপারটা আমি সহজে বুঝতে পারতাম। তানভীর তখন বলে, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো পাই। তোমার কথাবার্তা, তোমার স্নেহ, মায়া, মমতা যেন একটা মেয়ের মধ্যে যতটুকু থাকার দরকার তার চেয়ে তোমার বেশি। তুমি একটা দায়িত্বশীল মেয়ে, তোমার অনেক দায়িত্ব আর অনেক ধৈর্য সৌর্য সব মিলে আমি অনেক মুগ্ধ তোমার প্রতি। আমি বললাম, তাই? তো এতদিন পরে আমাকে বুঝতে পারছো? আমার আর কি ভালো লাগে তোমার বলো তো তানভীর? তানভীর বলল, কেন? তোমার পায়ের থেকে মাথা অবধি যা কিছু আছে
সবই যে আমার মনের মতো, তুমি যে আমার কল্পনার সেই স্বপ্নের রানী। আমি বললাম, তার মানে স্বপ্নের রানী আবার মা চাষিরা হয় নাকি? স্বপ্নের রানী তো হয় যে যাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন তাকে ঘর বাঁধার, সেইটা একমাত্র স্বপ্নের রানী। তবে আমি কেন তোমার স্বপ্নের রানী হতে যাব? তানভীর চুপ করে থেকে বলে, হ্যাঁ, এখানেই তো সেই সমস্যাটা, যেটা আমি তোমাকে এতদিন ধরে বোঝাতে চাইলেও, মানে এতদিনে আমি তোমাকে কোনো কিছুর মাধ্যমে বোঝাইতে পারছি না, ব্যর্থ হচ্ছি। তুমি তো বুঝতেই চাও না আমার কথাগুলা। আমি বললাম, তাই? তার মানে আচ্ছা বলো তো দেখি, আমাকে সহজে বলো, আমি কি করে তোমার স্বপ্নে রানী হলাম? আমার স্বামী আছে যে প্রবাসে থাকে, আমি প্রহর গুনছি, একের পর এক দিন গুনছি। একদিন তোমার বড় কাকু বাড়িতে আসবে, তাকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তারপরে তোমার বাবা একদিন দেশে ফিরবে, সেও একদিন সংসার করবে, তুমিও বাবা পাবে। সব মিলে সবারই তো সব কিছু আশা আছে, যে আশায় আশায় আমি বছরের পর বছর, যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছি। তানভীর, দেখো তানভীর, কি বা বলি তোমাকে, তুমি ছেলের মতোই তো, পেটে ছেলে না হলেও এখন তুমি যেহেতু বড় হয়েছো, এই পরিবারে এই একই ছাদনার তলে দিনের পর দিন, বছরের পর বছর তুমি আর আমি বাস করে যাচ্ছি, যেখানে অন্য কোনো ব্যক্তি নেই। আজকে তুমি একটা পরিপূর্ণ যুবক ছেলে হয়ে উঠছ। মানুষের বয়সটা ধরে রাখা যায় না, কিন্তু আমার জায়গায় তো আমি রয়েই গেছি। তুমি বিশ্বাস করো তানভীর, সেই যৌবন কালটা আর আজ অবধি তোমার এই বড় কাকুর সংসারে এসে আমি আজ পর্যন্ত মা হতে পারিনি, ঠিকঠাক মতো স্বামীকে দিনের পর দিন কাছে নিয়মিত পাইনি। নামপত্র জীবনে একটা মেয়েদের যে ইচ্ছা থাকে, স্বামীর চাহিদা থাকে, তা কখনো সময়কালে সময় মতো আমার পূরণ হয়নি। আমার মধ্যে অনেক কিছুর অভাব রয়ে গেছে। এই কথাগুলো আমি কাকে শেয়ার করব? কথাগুলো যেন আমি ঠাট্টার ছলে তানভীরের সঙ্গে বলতে বলতে আবেগে আবেগপূর্ণ হয়ে আমার চোখের কোণে জল এসে যায়। আমি সেভাবেই তানভীরের কাছে প্রকাশ করতে থাকি। তানভীর হঠাৎ করে আমার মুখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখের কোণে জল, তুমি কি এই কথাগুলো বলতে অনেক কষ্ট পাচ্ছ? থাক, তাহলে বলার দরকার নেই। আমি বললাম, না, তোমাকে আমি ইতিপূর্বে কখনো আমার কষ্টের কথা হয়তো বলতে চাইনি, কিন্তু আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছ। সেই ছোট তানভীর তুমি আর এখন নেই। তুমি এখন একটা যুবক ছেলে, পরিপূর্ণ যুবক ছেলে। তুমি অনেক কিছু বুঝতে পারো। আজকে আমার বলা বা শোনার মতো মানুষ হয়েছে, আমি তার কাছে বলবো, আর ব্যক্তিটাই হচ্ছে তুমি। যেহেতু তুমি সারাক্ষণ আমার পাশেই থাকো। আর আমি কি বুড়ি হয়ে গেছি? দেখো তানভীর, এ পর্যন্ত আমি এখনো নিঃসন্তান। স্বামীর সংসারে দাম্পত্য জীবনে কদিনই বা সংসার করলাম। আমার মধ্যে অনেক কিছু ইচ্ছে, অনেক কিছু ভাবনা, অনেক কিছু চিন্তা, অনেক স্বপ্ন, আশায় আশায় যেন আমি সারাটা জীবন চাতক পাখির মতো চেয়ে রয়েই গেলাম। সেটা কবে পূরণ হবে তুমি বলতে পারো? তানভীর শুনে বলছে, শোনো, এসব আবেগকৃত কথা আর বলো না তো। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, কথাটা মাথায় রেখো। এসব কথা ভুলে যাও। বর্তমানে যেটা মন চায় সেটা করতে পারো। আর আমি কি এখন ছোট আছি? তুমি আমার কাছে কোনো কিছু আপত্তি করেই দেখো না, আমি তোমার কোনো আপত্তিকর কথাটা রক্ষা করতে পারি কিনা, পূরণ করতে পারি কিনা। আমি তানভীরের কথায় একটু অবাক হয়ে গেলাম যে তানভীর এমন কি কথা, ও আমার কথা আমার চাওয়া ও রক্ষা করবে, ও আমার সব কিছুকেই যেন বড় জোর গলায় বলে। চিন্তার ভাবনার একটা ব্যাপার। আমি তবু তানভীরকে কিছু বুঝতে দিলাম যে আমি অনেক কিছু মাইন্ড করছি বা বুঝতে পারছি। যা হোক, যাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, তার কাছে এত ব্যক্তিত্ব কী বা এত শেয়ার করব। তারপরে তানভীরের ক্রমেই দিন যেতে লাগলো। তানভীর কলেজ থেকে ফিরেই যেন আমাকে আবেগপূর্ত হয়ে বাইরে থেকে এসে, যখনই ওর ক্লাসের রেজাল্ট ভালো হয়, ভালো কিছু হয়, ও একটা যুবক নেই, বড় হয়ে গেছে। সেই ছোট্ট ছেলেমানুষের কথা ওর মধ্যে যেন রয়েই যায়। ও সেই ছলে এসে বাড়িতে ঢুকেই আমাকে জড়িয়ে ধরে কপালে ঠোঁটে চুমা দিয়ে বুকে আদর করে খুশির ছলে আবেগপূর্ণ হয়ে বলে, দেখো আন্টি, আমার রেজাল্ট ভালো হয়েছে, অমুক হয়েছে, আমি আজকে এত ভালোভাবে পাশ করেছি। কিন্তু
তার ওই আবেগ মুহূর্তর ব্যাপারটা যেন সেই ছোট্টবেলার ওই রকমই লাগে, কিন্তু তার আড়ালে ওর মনের মধ্যে সব কী চলছে, কারণ ও ইতিপূর্বেই আমাকে বলেছে আমি নাকি ওর স্বপ্নের রানী। সেই কথাটাই যে আমার মনকে নাড়া দিচ্ছে বারবার। তাহলে এই খুশির ছলে ও আমাকে বুকে জড়িয়ে ধরা, আদর করা, ভালোবাসা, খুশিতে অথল হয়ে এই যে এসে মানে বাইরের থেকে বাড়িতে প্রবেশ করে আমার সামনে এসে যে বিহেভটা করছে ও একটা যুবকের নেই। এখন তো অন্তত ওর সাথে এটা যায় না, মানায় না, কিন্তু আমি তো সেটা মেনে নিচ্ছি। কিন্তু এর মধ্যে ও অন্য কোনোভাবে আবার ওর অনেক মনের কোনো জমানো আশা মিটিয়ে নিচ্ছে না তো। যাক, এটা নিয়ে একটু সংকোচবোধ। তারপরে ওকে আমি একটু আড়াল করে ফলো করতে লাগলাম যে তানবীর আসলে ওর মনের মধ্যে কী চলছে। আবার মাঝে মধ্যে না মনে হতো যে আমি তানবীরকে আমার খুব কাছের একটা বন্ধু করে নিই, কারণ ও আমার ছেলের মতোই পেটে ধরিনি, লালন পালন তো করেছি। আরও এখন যুবক ছেলেও কলেজে পড়ে, আদার্স বেশ ভালো নলেজ ওর মধ্যে হয়েছে। তাছাড়া এখন ওর সাথে দুটো পাঁচটা কথা মানে সুখ দুঃখের দুটো কথা ওর সাথে শেয়ার করা যেতেই পারে। এতদিন ওকে ছোট ছোট বলে হয়তো কিছু বলিনি, কিন্তু এখন তো উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, ওকে অনেক কিছু বলতে হবে, শেয়ার করতে হবে, বা ওকে আমি কাছেই রাখবো। ওকে আমি সবসময় মানে বন্ধুত্বের ন্যায় একটু সম্পর্ক গড়ে তুলে একটু মনের মধ্যে জায়গা করে নিই, দেখি ওর মনের মধ্যে কী আছে এমন, একটু ব্যাপারটা বুঝতে হবে। তারপরে আমি যাই হোক ঠিক সেভাবে ওর সাথে এক যায় দু যায় সেইভাবে মিশতে লাগলাম। কখনো কখনো পড়াশোনা শেষে ও যখন ঘুমাইতে যায়, মানে প্রতিনিয়ত 11টা পর্যন্ত পড়াশোনা করতো, আমি তখনই একটু মাস্তি করে ও রুমে যেয়ে ওকে ডেকে আসতাম, বলতাম তানবীর এখন তো পড়াশোনা শেষ, তুমি তো এখন ঘুমিয়ে পড়বা তাই না? তানবীর বলছে হ্যাঁ, তো আর কি করবো, এ বাড়িতে তো আর আমার সাথে কথা বলার মতো কোনো লোক নেই যে হাসি ঠাট্টা করে একটু কথা বলবে, 2 কাপ চা বানিয়ে নিয়ে এসে একটু সামনে দেবে, একটু রহস্য কথা বলবো, খেতে খেতে 2 কাপ চা খাবো দুজনে বসে। আমি বললাম হ্যাঁ, এই কথা তুমি বলতে পারো। তানবীরের কথা শুনে আমি টাস করে মন জ্বালিয়ে সেদিন 2 কাপ চা করে নিয়ে আসলাম স্পেশাল করে। তানবীরকে আমার রুমে ডাক দিলাম আর বললাম নাও তুমি গরম চা, খেতে খেতে আমার সাথে বলো কলেজে আজকাল তোমার জীবনকাল কেমন যাচ্ছে, তুমি কি কোনো মেয়েকে ভালোবাসো, নাকি তোমাকেই কোনো মেয়ে ভালোবাসার জন্য প্রপোজ করছে, মানে কলেজ লাইফে কি এমন কোনো বান্ধবী জুটছে, মানে কোনো প্রেম প্রীতি। দেখো তানবীর, এই সমস্ত সম্পর্কে আগে জড়িও না, কারণে কলেজ লাইফে যদি ভালোবাসার সম্পর্ক কোনো মেয়ের সাথে জড়িয়ে যাও না, তাহলে লেখাপড়া কিন্তু গোল্লায় যাবে। কথাটা মাথায় রেখো। তোমার বাবার বড় ইচ্ছে তুমি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে, আর আমি যেন তোমার বাবার কাছে ঠিক তোমাকে সেই যেভাবে দায়িত্ব নিয়েছে ঠিক সেভাবে যেন বুঝিয়ে দিতে পারি একদিন, আমার মানটা বজায় রেখে চলব। তানবীর বলে না সুন্দরী, মানে প্রথম কথায় আমাকে সুন্দরী বলে ডেকে বলো না সুন্দরী, আমি তোমার কথাকে তোমার ইজ্জতকে রক্ষা করতে গিয়ে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ঠাট্টার ছলে হোক আর চলার পথে হোক প্রেমপ্রীতি সম্পর্কে জড়ায়নি। আমি এখনও ঠিক নিজেকে একদম সঠিকভাবে রাখছি। পড়াশোনা এই যে বছর শেষে আমার ক্লাসের রেজাল্ট এত ভালো হয় কেন, আমি একটা ব্রিলিয়েন্ট ছাত্র, আর 5টা ছেলের মতো চলার ধরন আমার না। দেখো আন্টি, কলেজ লাইফে কত মেয়ে গায়ে পড়ে আমার সাথে কথা বলতে চাই, আমি কখনো কোনো মেয়েকে পাত্তা দেই না বলে অনেক মেয়ে আমাকে বেশ হাবাগোবা গায়েও খ্যাত নানান রকম কথা দেখিয়ে রাগানোর ফলে অনেক কিছু বলতে চাই, কিন্তু আমিও তাও সুযোগ দিই না। কেন জানো? আমি বললাম কেন? তানবীর তখন বলল, একথা জিজ্ঞেস করতে বলে যে হ্যাঁ, এই জন্যই যে আমি তোমাকে ঠিক আমার স্বপ্নের সেই রাজকন্যা যে আসনে বসে সেই আসনে বসিয়ে রেখেছি। দিনের পর দিন যত ভাবনা, যত ভালোবাসা, যত ইচ্ছে সব তোমার প্রতি, আমি তোমাকে নিয়ে সব কিছু ভাবি। তখন রাত প্রায় 12টা বাজতে চলছে। তানবীরের আর আমার চা খেতে খেতে বগর বগর কথা আলাপ শুরু হয়ে গেল। তানবীর যেন এ কথা বলে হেসে একদম গড়িয়ে পড়ছে। আমি বললাম তানবীর,
তা আমি তোমার স্বপ্নের রানী এত কি করে হলাম? তো তুমি আমাকে স্বপ্নে কি এমন কল্পনার জগতে নিয়ে এত কিছু ভাবো? কি ভাবো বলো তো? আমি না তোমাকে বেশ মায়ের আদর্শে তোমাকে লেখাপড়া শিখে সমস্ত দায়িত্ব নিয়ে মানুষ করছি। তবে তবে তোমার ওই ভালোবাসার জায়গায় যেখানে একটা মেয়ের থাকার কথা ছিল, সেখানে আমি কেন? তুমি আমাকে এত ভালো পাও কেন? আমাকে নিয়ে কি এত চিন্তা ভাবনা তোমার বলো তো দেখি? সেখানে কোনো অন্য কোনো মন্তব্য নেই তো? তানভীর বলে, থাকলেই বা কি, সেটা কি আমি তোমার কাছে কখনো প্রকাশ করব? এই বলে তানভীর আবারও হাহা করে হেসে দিল। আমি বললাম, দেখো তানভীর, একদম ঠাট্টার ছলে কথাটা নেবে না। আমি তোমাকে খুব সিরিয়াস বলছি। মানে আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, সত্যি কি তুমি আমাকে অনেক ভালোবাসো? তানভীর আবারও বলে, তো হ্যাঁ, দেখো না, যখনই বাইরে থেকে আমার কোনো কিছু রেজাল্ট ভালো হয় বা আমার কোনো সুসংবাদ আসে, ভালো খবর হয়, সেই সংবাদ দেওয়ার ছলে আবেগে বেশ খুশির ছলে তোমাকে জড়িয়ে ধরে ঠোঁটে গালে যেভাবে উম্মা দিই বা জড়িয়ে ধরে খুশিতে জ্ঞাপন হয়ে যায়, আত্মপ্রকাশ করে, তুমি বোঝো না? সেই ছলে আমার অনেক আশা মিটে যায়। আমি বললাম, তাই তো বলি, তানভীরের পাগলামোটা এখনো গেল না। কিন্তু সেই সাথে তোমার কে এমন মিটে যায় তানভীর, একটু বলো তো। তানভীর তখন বলে, দেখো, তুমি যখন মানে একলা একটা রাত্রে ঘরে ঘুমাও, তোমার এই কষ্টটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করি যে একটা যুবতী মেয়ের জীবন, সেই বিবাহ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা দুইটা ভাই প্রবাসে থাকে। আমার তো মা চলে গেছে অনেক আগেই, কিন্তু বড় কাকার বউ, সে তো একটা মহা সুন্দরী মেয়ে। তাকে ফেলে সে যুগের পর যুগ প্রবাসে পড়ে আছে। 5 বছর পরে ঠিক 2 মাস থেকে আবার চলে যায়। এতে কি একটা মেয়ের জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণ হয়? কখনো এটা হতে পারে না, অসম্ভব। মনের কাছে এটাই ভাবনা আমার। তাহলে তো তোমার জীবনের মধ্যে অনেক কষ্ট, অনেক চাওয়া পাওয়া, যা অপূর্ণতা রয়ে যাচ্ছে দিনের পর দিন। তুমি তো অনেক কষ্টকে একদম মানে দিনের মনের কাছে শুয়ে অনেক কিছু বিসর্জন দিয়ে এই সংসারে পড়ে আসো। তোমার মতো এরকম একটা ত্যাগী মানুষ, একটা ধৈর্যশীল মেয়ে একদম চোখে দেখায়, এর চেয়েতে মহা সুন্দরী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই সেখানে আমি তোমাকে সিলেক্ট করছি যে যদি কোনো নারীকে আমি ভালোবাসি, সে হচ্ছে তুমি। আমি বললাম, তাই সেটা কোন হিসাবে? তখন তানভীর বলল, সেটা ধরো একটা মেয়ে হিসাবে। তুমি যে আমার সম্পর্কে কি লাগো বা সম্পর্কের ব্যবধান আমি এখানে খুঁজে দেখিনি কখনো। মানে আমি এটাই বলতে চাইছি যে একটা সুন্দরী রমণী, সুন্দরী নারী হিসাবে আমি অ্যানালাইসিস করে তোমার সততা, তোমার সরলতা, তোমার দায়িত্ব, কর্তব্য আর ধৈর্য আর নিজের অনেক কিছুকে বিসর্জন দিয়ে এই সংসারে ওই যে চাতক পাখির মতো দিনের পর দিন, যুগের পর যুগ প্রহর গুনছ কবে তোমার হাজবেন্ড বাড়িতে আসবে, সেদিন দুটো রাত তার সাথে সময় কাটায় আনন্দ উৎফুল্ল করবে। স্বামীর ইচ্ছেটা সেদিন তোমার মিটবে। এই যে একটা বড় আশায় আশায় পড়ে থাকা বছরের পর বছর, আর মাঝখান দিয়ে তোমার শত শত মুহূর্ত, শত শত ঘন্টা, হাজারো ঘন্টা শখের চাওয়ার ঘন্টা, সেই সাথে তোমার যৌবনের ভাটা পড়ে যাচ্ছে, তোমার জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটছে। তাকে তুমি একটাবারও খেয়াল করেছো? কখনোই খেয়াল করোনি। তুমি কি বলতে চাও যে তোমার সেই শৈশবের যৌবনতা, যুবতী বয়সের যে একটা সুন্দরী লাবণ্যতা তোমার রূপের মধ্যে এখনো রয়ে গেছে? কখনো হতে পারে না। রূপের ছটা পড়েছে, তোমার রূপের ভাটা পড়েছে, অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে তোমার জীবন থেকে। তুমি কি এটা বুঝতে পেরেছো? কখনো বুঝতে পারোনি। তাই তোমার এই ধৈর্যকে প্রাধান্য দিতে গিয়ে আমার স্বপ্নের রানী সেই হয়েছে, সে আছে একমাত্র তুমি। আমি তোমাকেই সেখানে জায়গা দিয়েছি। ইচ্ছে করে যদি আমার জীবনে তোমার মতো এরকম রমণী আসতো না, তাহলে আমার জীবনটা যেন একদম পরিপূর্ণতা লাভ করত, আমার জীবনটা যেন একদম ধন্য হয়ে যেত। আমার জীবনে আর কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কিচ্ছু ছিল না। আমি তানভীরের এই এত ঘন ভারী কথা শুনে ভীষণ অবাক হয়ে যাই। ওর এই কথা বলার ভঙ্গিমা, ওর এই দৃষ্টি, ওর চাহনি, আর এত ভারী ভারী বুদ্ধিন্ত কথা
যেন আমাকে অবাক করে তুলছে ওই গভীর রাত, ওই মুহূর্তে। তখন প্রায় 12টা পার হয়ে 1টা বাজতে চলছে। যেন আমার ইচ্ছে হচ্ছে তানবীরের মুখ থেকে আরও এরকম আদর্শময় আরও কিছু কথা শুনি। ও আজ যা বলছে কথাগুলো যেন 100% সঠিক, সত্য কথা। আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। তাই তো, ও তো আমার যেন ধোঁয়াশা, আমার যেন অন্ধকার, সামনের যে দৃষ্টি, আমি অন্ধকারে জগতে বাস করছি সেটা যেন চোখ খুলে দিল, পরিষ্কার করে দিল যে আমি আসলে কিসের আশায় দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর অপেক্ষা করতে করতে নিজের সুন্দরী জীবন যৌবন উপর আমাকে যা দান করেছে তা আমি একদম বিরক্ত করে অপেক্ষায় পড়ে আছি। বুঝলাম আমার স্বামীন হয়ে আসবে, কিন্তু যারা একটাবার প্রবাসে যায় তারা তো কখনো ওই দেশে এসে আর টিকতে পারে না, তাকে আবার ওই প্রবাসেই যেতে হয়। মানে তাদের যেন লাইফটা প্রবাসেই সেটেলমেন্ট হয়ে যায়। সে অতিরিক্ত কোম্পানির কাছ থেকে না হয় ছুটি পেলে কত পাবে, 2 মাসের। আর এই 2 মাসের মধ্যে স্বামী আমাকে কতটুকু সুখ করবে, কি ইচ্ছা পূরণ করবে? তারপরে আবার যে আমি একলাই হয়ে যাব, আর এটাকে জীবন বলে না। তানবীর তো ঠিকই বলেছে, তাই তো। তাহলে আমি আমার মূল্যবান সময় শুধু অপেক্ষায়, আর সেই সাথে আমার জীবন যৌবন সব কিছু যেন রূপের ছটা বিরক্ত হয়ে যাচ্ছে আমার ভিতর থেকে। আমি কি আর এখন নিজেকে যুবতী বলে দাবি করতে পারছি? যৌবন বলতে একটা মেয়ে বলে, সুন্দরী বলে কি আর দাবি করতে পারবো? আমি তো আর আগের মতো নেই। তানবীর তো ঠিকই বলেছে। তাহলে তখন আমি তানবীরের সাথে যেন আরেকটু গভীরে চলে যাই। তানবীরকে বললাম, তানবীর, তুমি এই মুহূর্তে যে কথাগুলো বলছো সত্যি করে বলো তো, এত ভারী ভারী জ্ঞানের কথা, আর তুমি আমাকে নিয়ে যে এত গভীরে ভাবছো দিনের পর দিন, কিন্তু কেন? এর পিছনে কি উদ্দেশ্যটা কি? মানে তোমার মনের মধ্যে কি কোনো মতলব আছে? আমাকে নিয়ে স্বপ্ন দেখো, তোমার স্বপ্নের মানে রাজরানী আমাকে করে রাখছো, কিন্তু কেন? সেটা কি আদৌ কখনো সত্য হয়? বা যা সম্ভব না তা কেন তুমি মনের কাছে কল্পনা এঁকে নিজেকে কষ্ট দিচ্ছ অযথা? তানবীর বলল, যদি তুমি চাও তাহলে সেটা সুখের হবে, কষ্টের হবে না। আর তুমি যদি না চাও, সেখানে আমার কোনো জোর নেই, কোনো আপত্তিকর নেই। তবে আমার শুধু দিনের পর দিন, বছরের পর বছর যে ভাবনায় আমি জর্জরিত হয়ে আমার স্বপ্নের রাজরানী হিসেবে যাকে আমি ভেবে আসতেছি, তার জন্য শুধু আমার আফসোস হবে, বড় কষ্ট পাবো আমি। কিন্তু কাউকে আমার কষ্ট শেয়ার করব না। আমি তোমার প্রতিদান কখনো শোধ করব না। ছোটবেলায় যখন আমি আমার মাকে হারিয়েছি, অন্তত জন্মদাতা বাবা যদি পাশে থাকতেন, অন্তত মায়ের অভাবটা বাবার দিক থেকেও আমি হয়তো ভুলে থাকতে পারতাম। কিন্তু সে বাবাও মারা না যা, মানে সে যদি বেঁচেও থাকে, মারা যাওয়ার উপক্রম। কারণ সে তো আর কাছে নেই, চাইলে তার মুখখানা আমি দেখতে পারছি না। সে প্রবাসে যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে। শুধু তার পাঠানো মাস শেষে যে টাকা, সেটা আমার লেখাপড়া বা দৈনন্দিন জীবনের যে খরচ বরচ চাহিদাটা, সেটাই মিটিয়ে যাচ্ছে। কিন্তু আমি কার সন্তান? আমি কার হাতে মানুষ হচ্ছি? কোন ব্যক্তিটা আমাকে নিজের করে লালন পালন করে আজকে এত বড় করছে? সবই তো তোমার অবদান। আর যে ব্যক্তিটা নিজের জীবনের চিন্তা না করে, নিজের জীবন যৌবন এই রূপবতীর চিন্তা না করে, আর সেটাকে সঠিক সময় কাজে না লাগায় যুগের পর যুগ সেই চাতকের মতো এক ফোঁটা জলের জন্য বছরের পর বছর অপেক্ষা করে যাচ্ছে, তাকে কি আমি ভুলে যেতে পারি? আমার ইচ্ছে, যদি তোমার এত দায়িত্বশীল, এত সততা, আর এই সব কিছুর মিলে আমি যদি কোনো কিছুর বিনিময়ে যদি তোমার এক ফোঁটা ঋণ আমি পরিশোধ করে যেতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি যেন ওর কথা শুনে আর ও অবাক হয়ে যায়। ও যেন আমাকে মানে ওর প্রতিটা কথা আমার হৃদয়ে ভিতরে মানে বিজে যাচ্ছে, যে সেই তানভীরের মুখে আজকে এত জ্ঞানের কথা, আর ও যা বলছে তা যেন একটা মিথ্যা নয়, সব যেন বাস্তব। ও যেন আমার চোখ খুলে দিচ্ছে। আমি যেন অন্ধকার জগৎ থেকে কমে বেরিয়ে আসছে। আমি যেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এখন সত্যটাকে। তানভীর যেন আমার সত্য চোখ খুলে দিল। ও আমাকে বাস্তবটাকে বুঝিয়ে দিচ্ছে। আমি ক্রমেই তানভীরের প্রতি নার্ভাস হয়ে পড়ে
ক্রমে রাত গভীর হতে লাগলো। ইচ্ছে করছে তানবীরের মুখ থেকে আরো দুটো কথা শুনে। অবশেষে তানবীরকে বললাম, তানবীর, তুমি আমাকে কথা দাও আজকে তুমি প্রত্যেকটা দিন কলেজ থেকে ফিরে প্রতিদিন যেভাবে বিকেলে একটু বন্ধুদের সাথে বাইরে ফুটবল খেলতে যাও, ক্রিকেট খেলতে যাও, আবার সন্ধ্যায় এসে পড়ার টেবিলে বসে পড়াশোনা করো, আবার পড়াশোনা শেষে যখন ঘুমাইতে যাও, ঠিক তার মধ্যে থেকে যদি আমাকে 1 ঘন্টা সময় দিতে, মানে মানসিকভাবে আমি সুস্থ থাকতাম। তোমার মতো এত জ্ঞানী ছেলে আর এত ভাবুক ছেলে এই একই সাধনার তলে আমি কাছে রেখে আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। এটা আমার ব্যর্থতা তানবীর। তুমি যে আমার চোখ খুলে দিয়েছো বাবা। তুমি প্রতিদিন আমাকে 1 ঘন্টা করে সময় দেবে তো? তুমি আজকে থেকে আমার পরম একটা বন্ধু। আমি তোমার মুখ থেকে যত কথা শুনছি যেন আমার জ্ঞানের ভাণ্ডার ততটাই খুলে যাচ্ছে, আমার অন্ধকার ধোঁয়াশা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি যা বলছো তা আমার প্রতিটা জীবনে প্রতিটা মুহূর্তের সাথে যেন রসলাভের হিসাব আমাকে বুঝিয়ে দিচ্ছে। আমি নতুন করে বাঁচতে চাই তানবীর, প্লিজ। তানবীর আমার কথা শুনে আবারও মুচকি হেসে দিয়ে বলল, হ্যাঁ, তাহলে এতদিন পরে তুমি তোমার তানবীরকে চিনতে পেরেছ? এতদিনও চিনুনি? নিজে হাতে যাকে যত্নে লালন পালন করে এত বড় করছো, হ্যাঁ, তার মধ্যে কি আছে তুমি এটা বোঝো না? এটা তোমার ব্যর্থতা, আমি কি করে বলবো? আমি তো তোমার সাথে চটিয়ে মজা করে আড্ডা দিতে যাই প্রতিদিনই। আমি তো আর বাইরে কারোর সাথে এভাবে সঙ্গ দিনে আড্ডা দিনে, আমার কোনো দুষ্টু বন্ধু বান্ধব কেউ নেই। আমি চাই প্রতিনিয়ত তোমার সাথে সঙ্গ দিতে, এর মধ্যে একদম কোনো ভেজাল ছিল না। এ কথা বলতেই আমি বললাম, ঠিক আছে। তারপরে ঠিক প্রত্যেকটা দিন তানবীর 10টা-11টার মধ্যে পড়াশোনা শেষ করে আমাকে নিজেই ডাক দিত, তুমি এদিকে এসো। আর তানবীর সেদিন থেকে আমাকে ঠাট্টার ছলে সুন্দরী বলে ডাকত। আমার প্রাণের সুন্দরী, এদিকে এসো, ঠাট্টা ছলে বলতো। আমি কিছু ভাবতাম না এটা নিয়ে। আমি ওর কাছে যেতাম চা খেতে খেতে, প্রতিনিয়ত ওর মুখের সুন্দর এই রহস্যময় কথাগুলি, আধ্যাত্মিক এই সমস্ত কথা শুনতে আমার ভীষণ ভালো লাগতো, যেন জ্ঞান লাভ করি ওর কথা শুনলে। ওর একটা শিক্ষিত ছেলে, ও কলেজে পড়াশোনা করে, ওর মধ্যে যেন আধ্যাত্মিক জ্ঞান। কিন্তু এটাও ভাবছিলাম ও একটা যুবক ছেলে, যদি ওর সমস্ত ইচ্ছেকে আমি প্রাধান্য দিই, মাঝখানে যদি ওর অন্য কিছু চাওয়া থাকে তখন কি হবে? আবার ভাবলাম, যা কিছু হবার হোক, জীবনে তার কখনো কোনো কিছু ইচ্ছেই পূরণ হলো না, আমার তো সব বৃথাই গেল। আগে পিছিয়ে চিন্তা না করেই ও একটা যুবক ছেলে, ওর সাথে প্রতিনিয়ত এরকম চা খেতে খেতে সময় দিতে দিতে এক পর্যায়ে তানবীর কথায় কথায় বেশ আবেগপূর্ণ হয়ে আমাকে বুকে জড়িয়ে আদর করার ছলে বলতো, আমার স্বপ্নের রানী, তোমাকে আর কত করে বলবো। তখন কেমন যেন আমার গাটা ছমছম করতো, আমার পায়ের তলা থেকে মাটি সরে যেত। আমি তবুও ওকে কিছু বুঝতে দিতাম না। তারপরে হঠাৎ করে যেদিন তানবীরের কলেজটা বন্ধ ছিল, ঠিক সেদিন দুপুরবেলা তানবীর পড়ে পড়ে ও ঘুমাচ্ছিল। ও জানালাটা খোলা ছিল, ও ভিতর থেকে দরজাটা ঠিক লাগিয়ে দিছে। আমি বাইরে থেকে ফলো করছিলাম যে ওর ভিতর থেকে ঘরের দরজাটা বন্ধ এবং জানালাটা খোলা, কিন্তু ফ্যানের খুব দ্রুত হরহরে শানশান বাতাসে ওর কাপড়টা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। ওটা দেখলাম সেদিন প্রথম, বেশ অনেক বড় এবং মোটা। দেখে আমার ভিতরে না অনেক কিছু ইচ্ছে, অনেক কিছু মন বলতে লাগলো, আনটান করতে লাগলো যে কতদিন এভাবে আমি এরকম কারোর দেখি না, আর শশককে দেখতে পেরেছি। ভিতরে খুব ইচ্ছে জাগলো, তবুও ওকে কিছু বলিনি আমি, কিন্তু মনের অজান্তে কেন এসব হচ্ছে আমার। তারপরে আমি আমার মতো করে স্নান করে এসে ঠিক বারান্দায় পায়চারি করছিলাম। তানভীর কখন যেন ঘুম থেকে উঠে দেখলাম মোবাইলে কিছু একটা দেখছে, আর হাতে কোনো কিছুর চলছে। এরকমটা যখন আমি আড়াল থেকে একটু উঁকি ঝুঁকি মেরে দেখি, তানভীর ব্যাপারটা বুঝতে পারেনি আসলে। ও ছিল ওর মনের ইচ্ছা, ওর এক পর্যায়ে ও রুম থেকে বের হতেই দেখি ফ্লোরে
ঠিক আঠালো কিছু একটা পড়ে আছে। আমি ও রুমটা পরিষ্কার করতে গিয়ে দেখি টিস্যু পেপার আর এটা পড়ে আছে। তখন দেখি ওর মোবাইলে ঠিক আমার ছবি। ও কখন যে এরকম আমার ওই স্নান করা বা আমার কখনো কখনো হামাগুড়ি দিয়ে উঠোনে একটু ঝাড়ু দেওয়া, ঠিক এইরকম কিছু একটা মুহূর্তকে ও ট্যাগ করে কিছু শ্যুট নিয়ে পিকচার ওর মোবাইলে আপলোড করে রেখে দিয়েছে, যেটা আমি দেখতে পাই। আর আমাকে দেখে দেখে ও মনে মনে এইভাবে দিনের পর দিন গিলছে। আমি তখন একদম ক্লিয়ার হয়ে যায়, তার মানে ও আমাকে অন্যভাবেও হয়তো মনে মনে গিলে খাচ্ছে, ও পেতে চায়। যাই হোক, তখন ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও খুব মজার ছিল, ভালো লাগলো। আর আমি তো আজকে যখন ফ্যানের ছান ছান বাতাসে ওর ওই পরিস্থিতিটা ওটা আমি দেখে ফেলছি, তখন আমার ইচ্ছেটাও একটু বেড়ে গেছে। তখন মনে মনে ভাবলাম, আজ কপালে যা থাকে, আজকে ও যেহেতু বাড়িতে আছে, একটা কিছু হবে এটা আমি কনফার্ম। আর আপত্তি করলেও তানবির না করবে না, আমার যা দশ হয়েছে না। তারপর বন্ধুরা, যা হোক, তানবির ঘুম থেকে উঠল। আমি ও রুম পরিষ্কার করে সব কিছু বুঝেই ফেললাম। তার মানে তানবির কল্পনার জগতে আমাকে ভেবে ভেবে ও যা করছে আর যেভাবে চলছে, এতে আর আমার বোঝার বাকি কি, স্বচক্ষেই তো দেখতে পেলাম। যা হোক, অবশ্যই ওর মনের কাছে আমার ঠিক জায়গা আছে, এটা আমি ভেবে নিয়েছি। তানবীরকে পরে বললাম, তানবীর, আজকে বন্ধুদের সাথে আড্ডায় না গিয়ে যদি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে, তাহলে মানে আমার ভালো হতো। আমি কতদিন বাইরে একটু ঘোরাফেরা করি না, একটু সাজুগুজু করি না। তুমি আমাকে না তোমার স্বপ্নের রানী বলছো, তবে আমাকে কি তোমার সেইভাবে একটু সাজুগুজু করে দেখতে ইচ্ছে করে না? তানবীর বলল, কেন করবে না? সে কথা বলতে কি দাও তুমি? সে কথা বললেই তো ছান করে ওঠো। আমি বললাম, সে তো কথার কথা, কিন্তু আমি তো এখন পরিষ্কার বুঝতে পারছি তুমি আমাকে সবসময় বেশ আপন করেই দেখো, নিজের করেই দেখো। এখন এটাও বুঝে গেছি যে তুমি আমাকে একটু সাজুগুজে দেখতে পারলে আরও তোমার ভালো হয়। তানবীর বলল, সেটা কি করে বুঝলে তুমি? আমি বললাম, তানবীর, এতদিনে হয়তো আমি এইভাবে কখনো তোমাকে মন থেকে ভাবিনি বা বুঝিনি, কিন্তু আজ কয়টা দিনের সঙ্গ বা তোমার সাথে এই যে সময় দেয়া, বা আজকে দুপুরের ফ্লোরে টিস্যু পেপার আর যেটা আমি পেয়েছি, আর আমার ছবি তোমার মোবাইলে যে প্রকার তুমি ধারণ করে রাখছো, সেটাও দেখে আমি এখন ক্লিয়ার যে তোমার মনের মধ্যে শুধু আমার এই সব কিছু বিসর্জন দেয়া, আমি কোনো কিছু থেকে বঞ্চিত আছি, শুধু এটাই না, তুমিও আমাকে অনেক কিছু দিয়ে পেতে চাও। আর এটার জন্য আমি কোনো আপত্তি করছি না, আমিও একমত আছি। তানবীর বলল, ধ্যাট, এটা আমি বিশ্বাস করি না। তোমার মতো মেয়ে আমার কথায় বা আমাকে এইভাবে প্রাধান্য দেবে বা আমার কথায় এই সমস্ত বিশ্বাস করবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ তুমি যে কঠিন শর্তের মানুষ, তুমি নিজের জীবনকে অনেক বিসর্জন দিয়ে, অনেক ত্যাগ করে যুগের পর যুগ এই সংসারে পড়ে আসো। তোমাকে দেখে আমি অবাক। তুমি চাইলে বাবার বাড়িতে গিয়ে কোনো একটা অন্য কোনো পুরুষের সাথে বন্ধু মহলে একটা কিছু নিজের প্রয়োজনের তাগিদে মিটাই ফেলতে পারতে, কিন্তু আমার স্বচক্ষে দেখা তোমার মতো কোনো একদম সলিড ব্যক্তিই হয় না। আর সেইখান থেকেই তোমাকে আমি আমার মনে জায়গা করে দিয়েছি। তুমি একটা বিবাহিত মেয়ে, তুমি বাড়িরই বউ, সেটাও না ভেবে আমি একদম অবুঝের মতো তোমাকে আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি, অনেক ভালো জানি। একটা নারী হিসাবে এই পৃথিবীতে সুন্দরী তালিকায় তোমাকেই আমি প্রথমে রাখছি। সেই তুমি আমাকে কাছে রাখা থাকা সত্ত্বেও মানে বুঝে উঠতে পারোনি, চিনতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। আমি বললাম, সত্যি তানবীর, আমি একটা বোকা মেয়ে, তবে আজকে আমি তোমার সব বুঝে ফেলছি। তবে যেটা আজকে তুমি করছো দুপুরবেলা,
এবং টিস্যু পেপার বা ফ্লোরে কিছু একটা আঠালো পড়ে থাকা, এভাবে কতদিন চলছে তোমার? আর কতটা দিন এভাবে নিজের প্রতি এত কষ্ট, এত কিছু করে যাচ্ছ? এইভাবে চললে তো শরীর খারাপ করে। তুমি এতটা দিন এইভাবে চলে গেছো, মা, এইভাবে বয়ে যাচ্ছ নিজের প্রতি কষ্ট নিয়ে। তুমি একই সাধনার তলে আমার সাথে বাস করে কখনো মনের ইচ্ছেটাকে আমার সাথে শেয়ার করলে না কেন একবার? আমি কি বাগনা ভাল্লুক যে তোমাকে কিছু বলতাম? সাহসী ছেলে হতে পারলে না, শুধু হাতে পায়ে লম্বা এত বড় একটা যুবক ছেলেই হয়েছো, শুধু কলেজে পড়াশোনা করো। তোমার মধ্যে এখনো সেই সৎ সাহস, সেই সৎ মন, সাহসী মন এখনো তৈরি করতে পারোনি। একটা ভীতু ছেলে তুমি। তানবীর বলল, আমি অন্তত তোমার সাথে এত বাহাদুরি দেখাতে চাই না, কারণ আমার জায়গা আর কোথায়? তোমাকে আমি একটা কিছু হুটহাট করে বলে ফেলি, আর তুমি আমার এই বাড়ির খাওয়ার বন্ধ করে দাও, আর আমি রাস্তার ছেলে হয়ে রাস্তায় ভবঘুরি হয়ে যাই, মানে রাস্তায় বেরিয়ে যাই। এই বাড়িতে যদি আমার জায়গা না থাকে, তাহলে দুনিয়াতে আর আছে কোথায় আমার জায়গা? আমি যাব কোথায়? সেই ভয়ে তো, লজ্জা ভয়েই তোমাকে এতদিনে কিছু বলিনি। এখানে তো আমার বাধা। আমি তানবীরের কথা ঠিক বুঝতে পারলাম, তাই তো? তানবীর হয়তো ভাবছে, আমি যদি ওর কথাকে ধরা করে ওকে যদি আমি কোনো শাসন বারণ করি, অথবা এই বাড়ির থেকে যদি কোনো অভিযোগ দিয়ে যদি বের করে দিই, তাহলে তো ওরই বা যাওয়ার জায়গা কোথায়? সেই লজ্জা ভয়ে হয়তো আমাকে মনের মধ্যে অনেক কিছু বলতে চাইলেও বলেনি, তাই তো? তাহলে তো তানবীরকে নিজে নিজে একটু কাছে ভেরাইতে হবে, সব কিছু ফ্রি করে বুঝিয়ে দিতে হবে। তারপরে তানবীরকে বললাম, তানবীর আমাকে ঠিক বিকেলে বলল যে ঠিক আছে, আজকে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, সাজুগুজু করে রেডি হয়ে থাকো। আমি তানবীরকে একটু ফ্রিভাবে বললাম, তানবীর, তাহলে আমি কি পরে বের হবো? সালোয়ার কামিজ পরবো না শাড়িতে? তোমাকে মানে দেখতে ভালো কোনটা, তোমার ইচ্ছে কোনটা পরে দেখতে আমাকে? তানবীর বলল, কতদিন যে তোমাকে আমি সেই সালোয়ার কামিজ পরে একটু ঠোঁটে আলবোনা আঁকিয়ে গোলাপি লিপস্টিক লাগানো, তোমার টানা টানা বুড়োতে একটু মানে আলপনা আঁকবে, চোখের আইবুড়োতে একটু বেশ আলপনা আঁকবে, তোমার লম্বা কেশ কালো চুল ছেড়ে দিয়ে বাতাসে হাওয়ায় দুলবে, এভাবে কতটা দিন আমি কল্পনা করি। সেটা তুমি আজকে যদি পারো আমার একটু বাস্তবায়ন করে দেখাও। আমি ঠিক চুলে শ্যাম্পু করলাম। ও যেভাবে যেভাবে বর্ণনা দিয়েছে আমি সেভাবেই সাজুগুজু করে না তানবীরের সাথে বের হলাম। রিক্সা করে যেতে যেতে ঘুরতে ঘুরতে পুরো শহরটা ঘুরে দেখলাম। তারপরে একটু নদীর পাড়ে গেলাম, মুক্ত বাতাস অনুভব করলাম। কতটা দিন যেন এই বদ্ধ জীবনে বাস করেছিলাম, একটু প্রকৃতি দেখার ভাগ্য হয় না। কে আমাকে নিয়ে যাবে? তানভীর নিজের যত্নে গড়া ছেলে বলে কখনো মানে ভয় লজ্জা আমাকে এই সমস্ত প্রকাশ করেনি, আর আমিও কোনো মানুষ পাইনি। যা হোক, তারপরে সেদিন বিকেলে তানভীরের সাথে খুব ফেয়ারভাবে ঘোরাফেরা করে বাইরের থেকে বাড়িতে ঢুকে বলুন, তানভীর, আজকের দিনটা, আজকের রাতটা আমাদের জীবনে একটা স্মরণীয় দিন হতে চলছে। তানভীর বলল, তার মানে? তুমি ঘুরতে চেয়েছ, আমি তোমাকে বাস একটু ঘুরায় নিয়ে আসছি, একটু এদিক সেদিক মুক্ত বাতাস খাইয়ে একটু মনটাকে ফেয়ার করে নিয়ে আসলাম। এখন ব্যাপারটা কেমন, ভালো লাগলো না? আমি বললাম, হ্যাঁ, শুধু এই ভালোই ভালো না তানভীর, তুমি তিলে তিলে নিজেকে একদম মানে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? তুমি একটা যুবক ছেলের ন্যায়, তুমি এখন কলেজে পড়াশোনা করো, তুমি যাকে নিয়ে কল্পনায় ভাবতে ভাবতে দিনের পর দিন যাতে তুমি অভ্যস্ত হয়ে গেছো, সেই অভ্যাস তো মানে সেই অভ্যাসটাকে তুমি ত্যাগ করো, সেটাকে বাদ দাও, সেটাকে বাস্তবায়ন করতে শেখো। যেখানে তোমার কল্পনায় যে আছে তুমি তার সাথে বাস্তবে চাইলে তো একটাবার করতে পারো, সেটা সাহস করে একটাবার বলেই দেখো। এত ভীতু কেন তুমি? তখন তানভীর বলছে, ওই যে বললাম, এক কথায় দু কথায় যদি কখনো মনের সব কথাটা তাকে বলতে যায়, সেই বাড়ির ভাত যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার জায়গাটা কোথায়? এদিকে বাবা আছে প্রবাসে, মা ছোটবেলায় চলে গেছে ছেড়ে দিয়ে, এখন আমি এবার যাবো কোথায় যদি তোমার কাছে জায়গা না থাকে? এই লজ্জা ভয়েই তো তোমাকে কিছু বলিনি। তাছাড়া তো তোমার ভালো লাগা, তোমাকে দেশ বই ঘুরে দেখানো, তোমার মনের সমস্ত ইচ্ছা অইচ্ছা সব কিছুই আমি পূরণ করতাম, কিন্তু আমার বাধা তো একটা জায়গায়। আমি তানভীরের কথায় বুঝে বললাম,
এখন থেকে আর তোমার লজ্জা ভয় কোনো কিছু করতে হবে না। আর তোমাকে এটাও বলে দিচ্ছি, তুমি শত অপরাধ করলেও আমার কাছে সেটা ক্ষমার দৃষ্টিতে আমি দেখে নেব। তোমার কোনো অপরাধ হতে পারে না, তুমি বাড়ির ছেলে। আর তাছাড়া তুমি এবারের বড় ছেলে, আমি নিঃসন্তান, আমার কোনো ছেলে পেলে কিছু হয়নি। তুমি পরের ছেলে, আমি পরের মেয়ে। তোমার সাথে আমার সম্পর্কের রক্তের এমন কিছুই নেই তানবীর। তুমি সব কিছু ভুলে গিয়ে নিজের মনে যা চাই এখন তাই করো। আমি আসলে বোকার মতো আমার জীবন থেকে অনেকগুলো বছর অতিবাহিত করেছি একদম চেয়ে থাকতে, কিন্তু তার মধ্য থেকে যে আসলে আমার জীবনের বিশেষ মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে সেটা এতদিনে আমি বুঝতে পারিনি। সেটা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ, আর ভুল করছি না। তখন তানবীর বলল, তবে যে তাহলে তুমি কি করতে চাও? বড় আঙ্কেল তো দেশে থাকে না, তা তোমার সমস্ত প্রকাশ্য হোক আর গোপন হোক, তুমি সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে চাও? তখন আমি বললাম, কেন তানবীর, তুমি আছো না, তোমার কাছে আবার আমার কোনো বাধা নিষেধ আছে নাকি? তানবীর বলল, তার মানে? আমি বললাম, দেখো, অবাক হওয়ার কিছু নেই, আর এরকম এত নাটক করতে হবে না। যার ছবি তোমার মোবাইলে বড় অক্ষরে করে ধরে রাখা আছে, তুমি যাকে দেখে দেখে আড়াল থেকে মনে মনে গিরে খাচ্ছ, এটা আমি মনে হয় বুঝি না। হ্যাঁ, আমাকে এখনো কচি খোকা মনে হয়? আমি বুঝি তানবীর, তুমি আমাকে যেভাবে মনে মনে চাইছো সেটা যেন আজ বাস্তবায়ন হবে। তানবীর লজ্জায় বিমূঢ় হয়ে বলল, এসব আমি কিছু জানি না বাবা, আমার আবার কোনো এখানে কিন্তু কোনো কিছু নেই, দোষ নেই, তুমি আমাকে কিছু বলতে পারো না। আমি বললাম, ঠিক আছে, আজকে আমরা রাতের কিন্তু বাড়িতে রান্না খাবো না। তানবীর বলল, তো? আমি তানবীরের হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বললাম, তুমি সোজা হোস্টেলে গিয়ে স্পেশাল খাবার নিয়ে আসো, দুজন একটু মাস্তি করে রাতের খাবারটা খাবো, একটু বিরিয়ানি নিয়ে আসো, একটু স্প্রাইট পানি টুনি নিয়ে আসো, বেশ মাস্তি করে একটু দই নিয়ে আসো। তারপরে তানবীর যেন বললো, 500 টাকায় কী হবে? আমি বললাম, তাহলে 1000 টাকা নিয়ে যাও। তারপরে তানবীর 1000 টাকা নিয়ে হোস্টেল থেকে স্পেশাল করে খাবার নিয়ে আসলো, প্যাকেট খাবার। সেটা দুজনে রাত্রে খেলাম, খাওয়া দাওয়া করে বললাম, তানবীর, আজকে অন্তত এই রাতটুকু আমি আমার মতো আর তুমি তোমার মতো, এটা প্রতিদিনের নেই, তোমাকে আমি থাকতে দেব না। তানবীর বলল, তো কীভাবে থাকবো আজকে, আমি কোথায় থাকবো? আমি বললাম, কেন? হয় আমি তোমার রুমে, আর না হলে তুমি আমার রুমে, মানে দুজনে হাসি ঠাট্টার ছলে না আজকে রাতটা কাটাই দেব। কারণ দেখো তানবীর, আমার ঠিক মনে পড়ে না আমার আনন্দর সেই মুহূর্তটা কতদিন আগে আমি কারোর সাথে হয়তো নিজের সুখ দুঃখ শেয়ার করেছি বা অনেক কিছুই জীবনে পেয়েছি, আমার ঠিক মনে পড়ে না। আমি যেন জীবন থেকে সব কিছু ভুলে গিয়েছি। আমার মধ্যে শুধু সেই অপেক্ষা আর অপেক্ষা, কিন্তু আর কত, এর শেষ কোথায়? এটাকে আসলে ভাবতে ভাবতে আমি যেন জীবনের অনেকগুলো বছর আমার জৈবন থেকে হারিয়ে ফেলেছি। কিন্তু আর কত, আর নয় তানবীর, এখন থেকে তুমি আমার সব কিছু দেখাশোনা করবে, তাতে কি হবে আমি জানি না। তানবীর বলল, হ্যাঁ সুন্দরী, আমি তো তোমাকে ইতিপূর্বে এটাই বুঝাতে চেয়েছিলাম, আজ নিশ্চয় তুমি নিজের ভালো মন্দ বুঝতে পেরেছ, এখন আর তাহলে বাধা কিসের? ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি বললাম, হ্যাঁ। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে তানবীরকে বললাম, তোমার খাটটা ভালো না, কেমন যেন নড়বড়ে, তুমি আমার রুমে আসো তো। তানবীর বলল, খাট নড়বড়ে হয়েছে তাতে কি হয়েছে? এখানে খাটের নড়বড়ের সাথে তোমার আমার এত কিসের সম্পর্ক? আমি বললাম, হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে, বোকা ছেলে বুঝবে না তুমি, তুমি আমার রুমে আসো তো। তানবীর ওর রুমটা বন্ধ করে আমার রুমে আসলো, টিভিটা অন করে সোফায় বসে টিভি দেখতে দেখতে লোডশেডিংয়ে একসময় বিদ্যুৎ চলে যায়। তানবীরকে বললাম, তানবীর, আজকে আমাকে দেখে তোমার কেমন লাগলো, আর আমার কি এত ভালো লাগে তোমার দেখতে? তানবীর বলল, দেখো সুন্দরী, তোমার পায়ের থেকে মাথা অব্দি উপরওয়ালা তোমাকে যা কিছু দান করেছে না, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার মন ছুঁয়ে গেছে।
তোমার মুখের দিকে তাকালে না উপরওয়ালা দেয়া একটা নূর ছুটে বের হয়, একটা আলো ছুটে বের হয়। তুমি যে আমার চোখে মহা সুন্দরী। তোমার মতো মেয়েকে যদি সারাটা জীবন এই বুকে আগলে রাখতে পারতাম না, আমার জীবনটা যেন ধন্য হয়ে যেত। আমি ঠিক অন্ধকার মুহূর্তে তানবীরের এইরকম কথা শুনে আরো মুগ্ধ হয়ে যাই। তানবীরকে আবেগ বর্ষে ওই মুহূর্তে নিজের সন্তানের মতো করে মনে করে আবেগপুত্রে বুকে জড়িয়ে জড়িয়ে এই গালে গালে চুমা দিতে তানবীর ঠোঁট খেতে লাগলো। এটা ওর মনে হয় অনেকদিনই দিচ্ছে। 10 মিনিট চকলেটের মতো করে সে মুখের মধ্যে পড়ে নিয়ে খেতে লাগলো। ছাড়ি না, বললাম ছাড়ো। তারপরে আমার যেন চোখ মুখ বা আমার কথাবার্তার ভঙ্গিমা একটু পাল্টে গেল। আমি যেন কেমন এক অদ্ভুত অনুভূতি লাভ করছিলাম। তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে, রুমটা পরিষ্কার। তানবীর একটু লাজুক মুখে মুখটা ওদিকে ফিরে বলছে, দেখো হয়েছে, তোমার ইচ্ছাটা পূরণ হয়েছে, গল্পগুজব আর কত করবো, আর রাত হয়েছে। আজকে না হয় কলেজটা একটু বন্ধ ছিল, তোমাকে নিয়ে সারাটা দিন সময় দিয়েছি, তো এখন আমি যাই, আমি ঘুমিয়ে পড়ি, তুমি ঘুমাও। যেন তানবীর আমার মুখ থেকে কিছু শুনতে যাচ্ছে। আমি ওকে বললাম, না, কোথায় যাচ্ছ? এখন তোমাকে আমি যেতে দিলে তো? তানবীর বলছে, তার মানে কি? এখন আর আমার কি কাজ? আমি বললাম, না, আরও অনেক গল্পগুজব করবো, আনন্দ বিনোদন হাসি খুশি করবো। দেখো না কতটা দিন এইভাবে আমি কাউকে কোনো কিছু মুখ খুলে মন খুলে বলার মানুষ পায় না, কিন্তু তুমি যে আসলে অজান্তেই মনের আড়াল দিয়ে সেই ছোট্ট তানবীর এত বড় হয়ে গেছ, কলেজে পড়াশোনা করো, দিনকাল তোমার এইভাবে পাল্টে গেছে, বদলে গেছে, ঠিক যেন মনের অজান্তে। এটা আমি বুঝতে পারিনি তানবীর। আজকে আমার মনকে ভালো করতে হলে তোমাকে আরেকটু সময় দিতে হবে। তানবীর যেন মনে মনে এটাই চাইছিল, আমিও বুঝতে পারছি, যেন ও আমাকে বাজিয়ে তুলতে যাচ্ছে যে আমি যেন নিজ থেকে কিছু একটা বলি। তারপরে তানবীর বলো, ঠিক আছে, এই যে বসলাম, তুমি না যতক্ষণ আমাকে বিদায় করছো ততক্ষণ আমি তোমার রুম থেকে আর যাচ্ছি না। আমি বললাম, এই তো লক্ষ্মী ছেলের মতো, যা হোক। তারপরে তানবীর নিজের থেকে আর কিছু বলে না। অনেক রাত হয়ে গেল, রাত ক্রমেই গভীর হতে লাগলো। তারপরে হঠাৎ করে সেই মুহূর্তে মানে একটা গুরুত্বপূর্ণ সময় আমি তানবীরের সাথে এটা ওটা ঠাট্টার ছলে শেয়ার করছি, কথা বলছি। ও আমাকে বলছে, আমি ওকে বলছি, দুজনে হা করে হাসাহাসি করছি, যেন অনেকদিন পর একটু মনটা অৎফুল আনন্দে ভরে যাচ্ছে। ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ করে আমার স্বামীর ফোন প্রবাস থেকে, বলছে, দেখো আমি আগামী মাসের ঠিক 3 তারিখে বা 4 তারিখে আমি দেশে আসছি, দেশে ফিরব। আমি বললাম, তাই তো, ভালো সংবাদ তো, কেমন আছো? তো বলছে, হ্যাঁ আমি ভালোই আছি, তবে এবার আমার একটু ছুটিটা লং আছে। আমি বললাম, কতদিনের? বলছে, পুরো 5 মাসের ছুটি পেয়েছি, এই 5 মাস দেশে থেকে আবারও চলে আসব। তখন আমার মনটা খারাপ হয়ে গেল, তানবীরের কথা মনে পড়ে গেল। তার মানে সে 5টা মাস পরে আবারও সেই 5 বছর 7 বছর আমাকে একলা রেখে বিদেশ চলে যাবে। ততদিনে আমি কি করব? তার মানে তো আমার তানবীরই ঠিক ছিল, সে আমাকে প্রতি মুহূর্তের জন্য দায়িত্বটা নিতে চায়। একবার তার হিসেব করি, আবার একবার স্বামীর হিসাব করছি যে আমার স্বামী বিদেশ থেকে বাসায় ফিরছি এতদিন পরে, সেটাও আবার খুব শর্ট টাইমে, 1 মাস পরেই। তারপরে হঠাৎ করে বলছে, আমি একটু ভিডিও কল দিই। আমি বললাম, দেখো আমি যখন তোমাকে বলবো তুমি তখন ভিডিও কল দিও। তার মানে এখন আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই, অন্ধকারে আমি তোমাকে কি করে মুখ দেখাবো? অথচ আমার রুমে কিন্তু বিদ্যুৎ আছে, আমি ঝলমলে আলোতেই আছি। ওই যে আমার পাশে তানবীর বসা, এই রাত গভীরে ব্যাপারটা স্বামী যদি দেখে তাহলে কি ভাববে? একটু অন্য কিছু মনে করতেই পারে। তাই একটু সময় নিলাম, আর এই ফাঁকে তানবীরকে ইশারা করে কথা বলার চলে বললাম, তুমি একটু রুমে গিয়ে বসো। তানবীর বুঝতে পারলো ব্যাপারটা। তানবীর আমার পাশ থেকে উঠে গিয়ে ও নিজের রুমে চলে গেল। তারপরে কথায় কথায় বললাম, হ্যাঁ
এখন তুমি একটু ভিডিও কল দাও, বিদ্যুৎ আসছে, আমি এখন তোমাকে আমার মুখটা দেখাইতে পারবো। তারপরে আসলে আমার খেয়ালই ছিল না যে আমি যে তানবীরকে খুশি করার জন্য এইভাবে মানে ঠোঁটে গোলাপি লিপস্টিক মাখছি বা সালার কমেন্ট করে খুব সেজে গুজে পরিপাটি হয়ে এই রাত গভীরে মনে হচ্ছে আমি এইমাত্র যেন ওনার একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, ঠিক এইভাবে সুন্দরভাবে সেজে গুজে আছি। কিন্তু তানভীর যে সময় বিদ্যুৎ টর্চিংয়ের সময় আমার ঠোঁটটা একবার খেয়েছিল আনন্দ আটফুলো হয়ে, তারপরে যখন ট্রলে একটা উম্মা দিয়েছিল, ঠিক ওই লিপস্টিকের ডাকটা না আবার এই ট্রলে লাগানো ছিল। এইটা আমার স্বামী আসলে হঠাৎ করে ভিডিও কলে মুখ দেখতে দেখতে এটা দেখে ফেলে, বলে ব্যাপার কি, তুমি একটা মেয়ে মানুষ আর তোমার চলে এই লিপস্টিকের দাগ, আর এত রাত্রি রাত গভীরে তোমাকে ফোন দিয়েছি, এখন প্রায় রাত 1টা-1:30 বাজতে যাচ্ছে, এই মুহূর্তে তুমি এত পরিপূর্ণতার সাথে সেজে গুজে, তার মানেটা কি? তখন একটু আমি মানে ব্যাপারটা ঘুরিয়ে নিলাম, বললাম ও এই কথা বলছো, ওই যে আমি একটু আমার বান্ধবী ওই যে অমুক ছিল, আমি তার আবার জন্মদিন ছিল তো তারই বাসায় গিয়েছিলাম, সেখান থেকে আমি ফিরছি রাত 10টায়, কিন্তু আমি আসি চেঞ্জ না করে টিভিটা অন করে টিভির সামনে বসে টিভি দেখছিলাম, একলা একলা জীবন আর কত খেয়াল রাখবো। তখন বললো যে তোমার চলে তাহলে এই লিপস্টিকের দাগ? আমি বললাম ও এটা ওই যে আমার বান্ধবীর মেয়ে না আমার ফলে উঠছিল, ও সেজে গেছিল, আমাকে উম্মা দিতে কি ওর চলে লিপস্টিকটা না আমার চলে লেগেছে, আর এটা যদি ছেলের হতো তাহলে কোনো ছেলে মানে কোনো ছেলের ঠোঁটে তো লিপস্টিক থাকে না, এটা তোমাকে কি করে বলবো? স্বামী বলল ও হ্যাঁ এখন বুঝতে পারছি, তা তোমার বান্ধবীর আজ জন্মদিন ছিল? আমি বললাম যে হ্যাঁ। বলছে তোমার বান্ধবীর জন্মদিন তো আজকের তারিখে না। আমি বললাম যে হ্যাঁ ওর জন্মদিন আজকে, তুমি ভুল বলছো। যাই হোক আমার স্বামীও জানে যে আসলে আমার বান্ধবীর জন্মদিন কবে, কিন্তু আমি বুঝতে দিলাম না, বললাম যে তুমি বিদেশ থাকতে থাকতে না দিনক্ষণ সব ভুলে গেছো, আর সেসব কথা ছাড়ো তো, এতদিন পরে বউয়ের সাথে একটু সুন্দরীভাবে দেখতে চাইছো, এটা তো তোমার সৌভাগ্য। এতদিন পরে আমি একটু সেজে গুজে আছি, ভাবছি তুমি ফোন দেবে দেবে করে, আর যখনই ফোন দিয়ে নিজে ব্যস্ততা দেখাও, তো কেমন লাগছে? বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। তারপরে কথায় কথায় বলছে এদিকে ফিরো ওদিকে ফিরো, এটা খুলো। আমি কি করব? মাঝখানের পার্টিশনের দরজাটা যে এভাবে খোলা আছে আমি বুঝতে পারিনি, ততক্ষণে তানবীর দরজাটা খোলাই ছিল এবং দরজা আড়ালে চুপ মেরে দাঁড়িয়েছিল, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। আমি স্বামীর কথায় মুগ্ধ হয়ে, স্বামীর ঠিক প্রায়শ যেভাবে একটা প্রবাসী স্বামী বিদেশ থেকে বউয়ের কাছে যেভাবে আর কি দেখতে চায় তার মনের যা ইচ্ছা, আমি ঠিক সেভাবেই মানে এটা তুলে এটা খুলে এটা দেখাও ওটা দেখাও, মানে কথাই তার মনে যা কিছু আছে আমি যেন সেভাবে তুলছি আর দেখাচ্ছি। কিন্তু সেটা যে আড়াল থেকে তানভীর ফলো করছে আমি এটা খেয়াল করিনি। আসলে আমি আমার স্বামীর কথায় মুগ্ধ হয়ে গেছি। এক পর্যায়ে সব কিছু দেখার ছলে স্বামী যেন বিদেশ থেকে মানে ওখানে বসেই হাতে একটা কিছু করে যেন মনে হলো নিজের অনেক কিছু প্রয়োজনীয় মুহূর্তটা বেশ সেরে নিল, এটা আমি বুঝতে পারি, যা প্রায়শই একটা প্রবাসে থাকা স্বামীরা করে থাকে। এছাড়া আর কি উপায় আছে দুজন দু দেশে? যা হোক, তারপরে সে যখন শান্ত হলো বলো ঠিক আছে অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো। তাকে খুশি করে ফোনটা কেটে দিয়ে আমি যেন মানে তার তো হলো আর, কিন্তু আমার কি হবে? আমার তো কেমন যেন কথা বলা শেষে মনে হচ্ছে আসমান জমিন পুরো এক হয়ে যাচ্ছে, পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যাচ্ছে। ওদিকে তাকিয়ে দেখে চোখে চোখ পড়তে তানভীর যেন দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে সে প্রতিটা মুহূর্তেও যেন ফলো করছে। তারপরে তানভীরের চোখে চোখ পড়লো আমার, আমি তানভীরকে চোখ পড়েই বললাম তার মানে তুমি তানভীর এই দরজাটা খোলা তুমি এখানেই এতক্ষণে দাঁড়িয়েছিলে? তানভীর বল তো হ্যাঁ সমস্যা কি, আমি এখানেই আছি, আমি তো তোমাদের কথার মধ্যে কোনো ডিস্টার্ব করিনি।
তুমি বড় আঙ্কেলের সাথে কথা বলা শেষ করে যখন বিয়ে হয়েছ ততদূর সময় আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি বললাম, তার মানে এতক্ষণে তোমার আঙ্কেল যে ভিডিও কলে আমাকে যেভাবে, তুমি তার পুরোটাই? তানবীর বলে, হ্যাঁ, পুরো সময়টাই আমি এখানে দাঁড়িয়ে। কেন, সমস্যা কি? আমি তখন ভীষণ লজ্জিত, কেমন যেন, মানে ওর সামনে আমি তাকাইতে পারছিলাম না। তার মানে তানবীর সব কিছু, তখন আর কি করব? কিন্তু একটা বিষয় ভেবে উঠলাম যে তানবীরের মনের ইচ্ছের পরিবর্তন, তানবীরের মনের মধ্যে নিশ্চয়ই এখন অনেক কিছু চলছে। আর আমিও তো স্বামীর সাথে প্রায় আধা ঘন্টার মতো এরকম কথা বলছি। তো সে যেভাবে মোবাইলে কথা বলে বা হাতের সাহায্যে যেভাবে সে চলছে, কিন্তু আমি কি করব? আমি তো টেমে মানুষ। আমার মনের দুঃখ, আমার মনের কষ্টের কথা আমি তাকে শেয়ার করব? আমারও তো মন থেকে বলে কি একটা কিছু আছে। তখন তানবীরকে ইশারা করলাম, এদিকে এসো। তারপরে তানবীরকে কান চেপে ধরে বলছি, দুষ্টু ছেলে, এখানে বসো। তুমি তাহলে কেমন ছেলে, ভ্যাপনা, এখান থেকে ওখানে যেতে পারো না? দেখছো না যে আমি ফোনে কথা বলছি? তানবীর বলল, আজকে এবার নতুন কি? প্রতিনিয়ত যখনই বড় আঙ্কেল ফোন করে, তুমি যেভাবেই এখানে আজকে যা করলে তা তো প্রতিনিয়তই করতে। আর আমি, তোমরা আসলে কি বলো? আর বিদেশ থাকা মানুষ কিভাবে তার বউয়ের সাথে কি বিহেভ করে, এই জ্ঞানটুকু লাভ করার জন্য প্রতিনিয়ত আমি পাশের রুমে দরজার আড়াল থেকে দরজার ফাঁক দিয়ে ওকে মেরে আমি প্রতিনিয়ত এটা আমি দেখছি। আমি বললাম, তাই বলো কি তুমি? এতদিন তার মানে তুমি? বলে, হ্যাঁ, এটা আর অবাক হওয়ার কি আছে? আরে যেন তানবীরের কাছে এটা কোনো ব্যাপারই না, এটা নতুন কিছু নয়। তার মানে আমি বুঝেছিলাম যে এতদিনে তার মানে তানবীর আমার মধ্যে কোনো কিছুই ভাত রাখিনি। যা হোক, আর কি বলবো। আমি থপকে সোফার উপরে বসে পড়লাম। তো বললাম যে, তাহলে এত কিছুর পরেও তুমি এই বোকা ছেলের মতো কিভাবে নিজেকে ধৈর্য সরজে এইভাবে ধরে রেখেছো? আমি তো তোমার ধৈর্যের তারিফ করছি তানবীর। তুমি আর আমার ধৈর্যের কি এত প্রশংসা করছো? আমি তো তোমার ধৈর্যের প্রশংসা করছি যে তুমি একটা যুবক ছেলে, তুমি এত কিছু মুহূর্ত, গুরুত্বপূর্ণ মুহূর্ত অনুভব করার পরেও কিভাবে নিজেকে এত ধৈর্য সৌর্যর সাথে এইভাবে দিনের পর দিন একই সাধনার তলে এইভাবে চুপচাপ এত সুন্দর আদর্শে চলাফেরা করছো। আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি তো একটা কঠিন মনের মানুষ তানবীর। তানবীর বলল, সেটা আমি কি করে বলবো, আমি এত কিছু জানি না। তবে এতটুকু বলতে পারি, সবসময় মনের মধ্যে একটা জিনিস আমার উদয় হতো বা একটা কিছুতেই আমি ভয় পেতাম, সেটা হচ্ছে আমি যদি কখনো তোমার সাথে অন্যায় অপদস্থ বা তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে বা এমন কিছু বলি যাতে সেটা তুমি মাইন্ড করে মনে করে, তাহলে আমার পরিস্থিতি কি হবে? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? মানে তোমার পাতিলের ভাত যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার দুনিয়ার জায়গা কোথায়? সেই ভয়ে লজ্জায় এতদিন তোমাকে আমি কিছুই বলিনি। তাছাড়া তোমার মতো এরকম একটা মহা সুন্দরী একই সাধনার তলে আমার মতো একটা যুবক ছেলে, তোমাকে আর কতটা টেক কেয়ার করবো? আমি অনেক ধৈর্য সহ্য সব কিছু মিলেই এ সংসারে এতটা দিন পড়ে আছি। আমি বললাম, হ্যাঁ, আমিও তোমার ধৈর্যের পরীক্ষা নিছি, তোমার সততার পরীক্ষা নিছি। তুমি আমাকে সেই সম্মান, সেই মর্যাদা, সেই শ্রদ্ধা করতে গিয়ে নিজেকে অনেক কষ্টে রেখেছ। কিন্তু তানবীর, আর কত? আর নয়, এটা আর আমি দেখতে চাচ্ছি না। দেখো, আমার মনের অবস্থা খুব একটা ভালো না। আবেগ দিয়ে কখনো দিনের জীবন চলে না, একটা মুহূর্ত চলে না, সেটা আমিও জানি। তবে তানবীর, একটা সুসংবাদ আছে। তানবীর বলল, সেটা আবার কি আন্টি? আমি বললাম, সামনের মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে তোমার বড় আঙ্কেল সে শুধু একলাই দেশে ফিরছে। আর এটাও বলেছে তার নাকি এটা লং টাইম ছুটি, কমপক্ষে 4-5 মাস সে দেশে থেকে যাবে। ততদিনে তুমি আসলে যেভাবে হঠাৎ করে আমার কাছে আত্মসমর্পণ করলে, আমি তোমার মধ্যে যা খুঁজে পেয়েছি, অন্তত এখন আমার কষ্ট হচ্ছে। এতদিন তো তোমাকে আমি বুঝতে পারিনি। তোমাকে যে
সেইভাবে কথা বলার সুযোগ বা সেইভাবে সময় আর আমি দিতে পারবো না। তোমার আঙ্কেল যখন চলে আসবে ততদিন নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবে, যে না তোমার আঙ্কেল, মানে তুমি তো আর এটাই বলতে চাইছি সে আগের মতো সেই ছোট টানবে নেই, তুমি এখন বড় হয়েছো একটা যুবতী ছেলের মতো। যদিও আমি তোমার সম্পর্কে মানে আন্টি লাগি আর মায়ের মতো লাগি, তুমি যাই মনে করো সেটাই বজায় রেখে চলার চেষ্টা করবে। তোমার আঙ্কেল যেন একদম কোনোরকম সন্দেহ তালিকায় আমাকে আর তোমাকে না ফেলে, খুব হিসাব নিকাশ করে চলবে। তুমি না একটা বুদ্ধিমান ছেলে। তানবীর বলল, ঠিক আছে, আপনি এ নিয়ে চিন্তা করতে হবে না। সেই ছোটবেলার থেকে এতটা বছর আর যেদিন থেকে আমি যুবক হয়েছি বা আমি নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি, ঠিক সেই দিন থেকে তোমাকে আমার মনের কোণে এভাবেই জায়গা দিয়েছি। আজ অব্দি যেহেতু ধৈর্য ধরতে পারছি, তবে আঙ্কেল তো 4-5 মাস থেকেই চলে যাবে, এটা কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তখন বললাম, ঠিক আছে, তোমার মতো ছেলেই হয় না, তো ঠিক আছে, এদিকে এসো। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যখন বললাম এদিকে এসো, তানবীর ঠিক ওর দরজা লাগালে ওখানে যেখানটাও দাঁড়িয়েছিল ওখানেই দাঁড়িয়েছিল। ওখান থেকে এসে সোফাতে আমার পাশে আবারও বসলো। আমি বললাম, তানবীর তুমি কেমন ছেলে বলো তো? আমি এখন পর্যন্ত তোমাকে পুরোপুরি বুঝিয়ে দিতে পারিনি। তানবীর বলল, তার মানে? আমি বললাম, দেখো, তুমি নিজের মনের মধ্যে কল্পনার রাজ্যে এত বড় একটা কাল্পনিক মানে স্বপ্ন, একটা বাসনা, এত বড় একটা কিছু মানে সাজিয়ে মানে সযত্নে তুলে রেখেছ, যার বইয়ের প্রকাশ করনি, নিজেকে দিনে দিনে তিলে তিলে এত কষ্টে রেখেছ। তোমার তো বলার সুযোগ ছিল একই ছাদনার তলে, যেখানে কোনো অভিযোগ করার কোনো তৃতীয় ব্যক্তি ছিল না, যেখানে একই বাড়িতে যুগের পর যুগ, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা আমি আর তানবীর নামে সেই ছেলেটি ছাড়া কেউ ছিল না। সেখানে তুমি একটাবার তোমাকে কিছু জানিয়ে ট্রাই করতে, হয়তো তাহলে এতটা দুঃসময়, এতটা রং টাইম আমাকে এইভাবে ফেস করে চলতে হতো না তানবীর। হয়তো তুমিও তিলে তিলে নিজেকে কষ্ট দিয়েছো, সেখানে আমাকেও কষ্ট পেয়েছো, আমিও ভীষণ কষ্টে আছি। কিন্তু কেবল মাত্র মনে হচ্ছে সব কিছুর সমাধান হতে চলেছে তোমার মতো এরকম একটা স্মার্ট যুবক ছেলে যখন আমার জীবনে, আমার অনেক কিছু হয়তো পরিপূর্ণতার করার জন্য একটু হাত বাড়াতে যাচ্ছে বা একটু আগিয়ে আসতে চাইলো, ঠিক এই মুহূর্তে দেখো না তোমার বড় কাকু দেশে ফিরছে। তো এই একটা মাস তুমি কি করে চলবে? তানবীর বলল, তাতে কি হয়েছে, সে কালকে আসলেই বা আবার কি। তবে তুমি আমাকে রাত নেই দিন নেই, তোমার সুযোগ বুঝে যখন প্রয়োজন ঠিক তখনই ডাকবে, আমি তাৎক্ষণিকভাবে তোমার ডাকে সাড়া দেব। কারণ আমি যেন তোমার একটা কথার অবাধ্য না হয়ে, সেই ছোট্টবেলা থেকে যেদিন মাকে হারিয়েছি সেদিন থেকে তুমি আমাকে নিজের মনে করে সযত্নে লালন পালন করে তেলে জলে ভাতে মাছে টাকা পয়সা আদর যত্নে নিজের দায়িত্বে এত বড় করেছো। কখনো আদর যত্ন, অসুখ বিসুখে সেবা যত্ন, লেখাপড়ার দিক থেকে শাসন বারণ বা সেই আদর্শে তুমি আমাকে মানুষ করনি। তোমার ঋণ কি করে যে এক মুহূর্তে আমি শোধ করব, আমার জীবনের সমস্ত কিছুর বিনিময়ে আমি জানি তোমার ঋণ শোধ করতে পারবো না। তবে আমি যেন তোমার প্রত্যেকটা কথা মেনে চলতে পারি এবং তাতে যতটুকু তোমার ঋণ আমি শোধ করে যেতে পারি। আমি বললাম, এটাকে ঋণ বলো না। দেখো তানবীর, যেদিন তোমার মা মারা যায়, তোমার বাবারও ঠিক যুবকের ন্যায় তাদের প্রথম সন্তানে তুমি আগে পিছিয়ে, আর তোমার বাবার সন্তান ছিল না। তোমার বাবা সম্পর্কে আমার দেবর লাগে, অর্থাৎ আমার স্বামীর ছোট ভাই তোমার বাবা। কিন্তু তোমার মাটা মারা যাওয়ার পরে তোমার বাবা যখন ওই দেশে তার ব্যবসা প্রপার্টি অনেক বড় করে দাঁড় করিয়েছে, সেখান থেকে তার আশায় একদমই সম্ভব না। আর সে একটা কথাই বললো আমাকে, যে ভাবি, আজকে ছেলেকে মানুষ করতে গিয়ে, ছেলেকে একটা মা দিতে গিয়ে আর একটা মেয়ের জীবনকে এভাবে আমি নষ্ট করতে পারি না, কারণ আমাকে যে প্রবাসেই কাটাইতে হবে।
তাই বলে কি হয়তো বিয়ে করেছিলাম, বউ যেহেতু কপালে টিকলই না, আসে অকালে জুড়ে গেল, তাই আমার ছেলেটার যত্ন আপনি নিজের করে নেবেন, আপনি ওর মায়ের ভূমিকা পালন করবেন। আর তাছাড়া বড় ভাই বিদেশে না গেলেও দেশে তাকে কি করে খাবে, সে তো বেকার। ঠিক তোমার বড় কাকুর সাথে আমি 3টা বছর মাত্রই সংসার করেছি, ততদিনে তোমার বড় কাকু কোনো সন্তানাদি নিয়েছিল না। সে চাইলেই আমাকে সন্তান দিতে পারত। সেও কথার কথায় আমাকে বলেছিল, আমরা গরিব মানুষ হতে পারি, হয়তো আমি ইনকাম 2 টাকা কম করি, কিন্তু সন্তানাদি পরে নেব, ততদিনে আমরা একটু এনজয় করে জীবনটা পার করি না। আর এভাবেই যখন 3টা বছর পেরিয়ে যায়, ঠিক সেই বছরে তোমার মা তোমাকে ছেড়ে চলে যায়। আর যেদিন তোমার দায়িত্বটা নিলাম, ঠিক সেই সময় তোমার আব্বু বিদেশ যাওয়ার সময় তোমার বড় কাকুর জন্য কাগজপত্র এবং ভিসা নিয়ে একদম কমপ্লিট করে তোমার কাকুকে সহ নিয়ে, তোমার বড় কাকুকে অর্থাৎ আমার স্বামীকে সহ নিয়ে প্রবাসে চলে গেল। আর সেই থেকে সে 5 বছর 6 বছর পরে আসে 3 মাসের ছুটি। আর 3 মাসে স্বামীর কাছে থেকে আমি কি আশা করব বলো? এই কষ্টের জীবনে কোনোদিন মা হতে পারলাম না, না পেলাম স্বামীর ঠিকমতো সোহাগ আদর যত্ন। আর এইভাবেই আমি ধৈর্য সর্যে তোমার দায়িত্ব নিয়েছি বলে তোমাকে নিয়ে এই সংসারে পড়ে আছি। কোনোদিন টাকা পয়সা অভাব অভিযোগ কি সেটাও অন্তত বুঝিনি, কিন্তু নিজের জীবন যৌবন শখ আহ্লাদের একটা ব্যাপার আছে, সেটা তো আর আমি চাইলেও পাচ্ছি না, কি করব? আবার আমার বাবা একটু মধ্যবর্তী শ্রেণীর হলেও তাদের একটা মান ইজ্জত আছে। আমার বাবার যথেষ্ট, আমাদের গ্রামের একটা মান আছে, অন্তত 5 গ্রামের সে একজন পঞ্চধর, সে একজন নামি দামি ব্যক্তি, তার কথায় অনেক কিছু ফয়সালা হয়। গ্রামের মানুষ তাকে অনেক শ্রদ্ধা সম্মান করে। সালিশ বৈঠকে গ্রামের সে সবসময় প্রধানত্ব থাকে। যা হোক, তার মেয়ে আমি, আমার দ্বারা কোনো ভুলভাল হোক এটা আমি কখনোই চাই না, বাবা চাচাদের মান সম্মানের ভয়ে। সব মিলে জীবনে অনেক কিছু বিসর্জন দিয়ে এখানে পড়ে আছি, কিন্তু সেদিন তোমার গাল ভরা কথা যেন আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে, যেন নতুন করে বাঁচতে শিখিয়েছে। তাই হয়তো আজকে আমি তোমার স্বর্ণপণে, তোমার সহযোগিতায়, তোমার বন্ধুত্বের সাথে একদম মিশে গেছি, বা নিজেকে খুব অনুপ্রীত করছি। খুব আনন্দের সহিতেই আমার বাঁচতে ইচ্ছা হচ্ছে, আমি যেন নতুন করে বাঁচতে চাই। তখন তানবীর বলল, হ্যাঁ, সেটা তুমি যেভাবে যখন চাইবে আমি ঠিক তাই করব। আমি বললাম, যদি বলে এখন আমার মন আরও কিছু বলছে, তাহলে কি হবে? আমি কি ব্যর্থ হব? তানবীর হেসে বলছে, না, সেটা আমি কি করে বলবো? আমার যা বলার আমি তোমাকে পরিষ্কার বলে দিছি, এখানে আমার কোনো আপত্তি নেই। এখন যদি তুমি আমাকে যা হুকুম করো, আমি হুকুমের গোলাম। আমি বললাম, তাই? তারপরে বন্ধুরা, আমার ওই যে স্বচক্ষে দেখা সেদিন দুপুরে হরহরে ফ্যানের বাতাসে ও সব কিছু এলোমেলোর পাশাপাশি যেটা আমি দেখেছিলাম, সেটাতে আমার মনটা জেয়ে রয়েছে। আমি ঠিক এক নিমেষে অরিজিনাল লজ্জাটা সেদিন ভেঙে দিলাম। অনেক কিছু হলো। এক এক করে সেদিন রাত্রে প্রায় 3 বার এইভাবে লাইট জ্বলল, নিবল। তারপরে বেশ গল্প গুজবে আনন্দ উৎফুল্লের সাথে একটা ভালো মুহূর্ত। সেদিন তানভীরের ভিতর থেকে যেন একটা গম্ভীর লজ্জা আর অনেক কিছুই পরিষ্কার হয়ে গেল। তারপর থেকে আমার স্বামী যে কয়টা দিন বাড়িতে আসলো না বিদেশ থেকে, ঠিক এ কয়টা দিন প্রতিনিয়তই আমি ঠিক সময়কালে তানভীরকে ডাকতাম। তানভীর আমাকে পরিপূর্ণতায় কথাবার্তা ছলে, চা খেতে খেতে গল্পের ছলে, সর্বশেষে 2-3 বার লাইট জ্বালিয়ে নিবিয়ে মানে ঠাট্টার ছলে, তারপরে শেষে এঘর থেকে বেরোতো। তারপরে যখন স্বামী আসলো, স্বামী ঠিক আমার স্বামীটা 4টা মাস থাকতেই যখন তার কোম্পানি থেকে আবার ফোন আসলো তাকে ইমার্জেন্সি চলে যেতে হবে। তারপরে আবারও সে 5-6 বছরের মতো যখন বিদায় নিল, চলে গেল, ঠিক তারপর থেকে আবারও আমার সেই একাকিত্ব জীবন শুরু হলো। এবং তানভীরকে প্রতিনিয়ত
আমাকে এইভাবেই ঠিক সহযোগিতা নিতে হতো তানবীরের কাছ থেকে। তানবীর আমাকে প্রতিনিয়ত এইভাবে সহযোগিতা সাহায্য করে যেত। এক পর্যায়ে আমার আর তানবীরের জীবনটা এভাবেই চলছিল। তারপরে যখন তানবীরের বাবা আর আমার স্বামী ঠিক বাড়িতে চলে আসলো একদম চিরতরে, তারা নাকি আর যাবে না, ঠিক সেই মুহূর্তে আমার যেন একটা বীর্যকালের নেয় আমি স্বামীর সাথে সংসার করতে লাগলাম। আর তানবীরকে দেখে শুনে একটা বিয়ে শাদী দিলাম। তানবীর এক সময় চাকরি বাকরি পেল, ওর জীবনের ধারাটা অন্যভাবে চলতে লাগলো। মাঝখান দিয়ে তানবীর আমাকে একটু জাস্ট মানসিকভাবে সহযোগিতা করত। আর এতেই আমি আমার শূন্যস্থানটা বা আমার একাকিত্ব একটা জীবনে যে ভালো লাগা সেটা যেন খুব ভালোভাবে চলছিল। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া একটা চরম একাকিত্ব মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি এত বড় একটা লং গল্প শুনে তোমাদের ভালো লেগে থাকে, কিছুটা বিনোদন পেয়ে থাকো এই গল্পের মাধ্যমে, তাহলে আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা শোনার জন্য অন্যকেও শেয়ার করে দাও। আগামীতে আবারও ফিরছি নতুন এক গল্প নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।